আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ। তোমাদের আগে লাস্ট যেই ব্যাচ তোমার ফুল সিলেবাস পড়তে, সেটা হচ্ছে এইচএসসি 20 ব্যাচ। আমি এইচএসসি 20 ব্যাচ, তো আমি জানি আসলে ফুল সিলেবাস কমপ্লিট করা পারফেক্টলি কতটা টাফ একটা স্টুডেন্টের জন্য। এবং একজন অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে আমারও এইচএসসির আগে বেশ কিছু অধ্যায় গ্যাপ ছিল। তো আমি কিভাবে সেই গ্যাপটা সুন্দর করে কমপ্লিট করছি, সেইটার একটা সুন্দর টেকনিক আমি তোমাকে আজকে একটু শিখাই। অল্প কিছু হয়তো বা সময় আমি তোমার কাছ থেকে নষ্ট করব। চলো, ফার্স্ট কথাটা হচ্ছে বায়োলজি। যেহেতু আমি নিজে বায়োলজি পড়াই, মেডিকেল নিয়ে কাজ করি, এবং মজার বিষয় হইতেছে আমার প্রায় 6টা অধ্যায়ে আমি খুবই উইক ছিলাম। বায়োলজি টোটাল 24টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায়ের খুবই উইক ছিলাম। তার মধ্যেও একদমই পড়া হয়েছিল না আমার একটা চ্যাপ্টার হচ্ছে জুওলজির দ্বিতীয় চ্যাপ্টার। জুওলজির দ্বিতীয় চ্যাপ্টার প্রাণীর পরিচিতি, হাইড্রা, ঘাস ফড়িং, রুই মাছ একেবারেই আমি ধরি নাই। পরীক্ষার তখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে। তো আমি কি করলাম, তুমি জাস্ট যারা বুঝতেছো না যে কিভাবে কমপ্লিট করবা, কিভাবে একদম পারফেক্টলি একটা চ্যাপ্টার শেষ করবা যেটা তোমার গ্যাপ পড়ছে, তারা আমার এই অ্যাডভাইসটা একটু মাইনে চলো, ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই ওভারকাম করতে পারবা। তো আমি কি করলাম, একটা পেজ নিলাম। পেজ নিয়ে আমি প্রথমেই ভাবলাম যে আমি যদি এখন এই অধ্যায়টা অনেক বড়, শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব ফিল নিয়ে পড়ার চেষ্টা করি। আমাদের মনের মধ্যে এরকম অনেক একটা থিঙ্কিং কাজ করে, চিন্তা চেতনা কাজ করে, যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বোধহয় আমার খুব ভালোভাবে পড়তে হবে একটা অধ্যায় শেষ করার জন্য, বা ওই অধ্যায়টা সম্পর্কে আমার সিকিউ এবং এমসিকিউ পড়ার জন্য। আসলে তা না। আমি তখন কি করলাম, দুইটা পার্ট করলাম। আমি ভাবলাম যে আমাকে যদি এখান থেকে সিকিউ দেওয়া হয়, আমি আগে সিকিউ কভার করব। এর জন্য আমি সিকিউ অ্যানালাইসিস করলাম। কিভাবে? আমি সুন্দর মতো একটা টেস্ট পেপার নিছি, ঠিক আছে? টেস্ট পেপার নিছি। টেস্ট পেপারে প্রত্যেকটা কোশ্চেন আমি দেখছি আর উল্টাইছি, দেখছি আর উল্টাইছি। সাথে সাথে আমার ডান পাশে ছিল টেস্ট পেপার, সামনে টেস্ট পেপার ছিল, বাম পাশে আমি বই রাখছি। যখনই আমি দেখতেছি ধরো টেস্ট পেপারে এই প্রশ্নটা আসছে, আমি বইয়ের পাশে দাগ দিতাম। এইভাবে 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 দাগ দিতাম, ঠিক আছে? আমার শেষ পর্যন্ত আমি হচ্ছে একটার উপর অনেকগুলো দাগ দিতাম, যেহেতু অনেক প্রশ্ন। যত বেশি গাঢ় দাগ তত বেশি বার আসছে, এরকম একটা চিন্তা চেতনা ছিল। তো আমি কি করছি, টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আছে, ইম্পর্টেন্ট বোর্ডের কোশ্চেন এবং বোর্ডের কোশ্চেন আর ইম্পর্টেন্ট আমাদের যে কলেজের কোশ্চেন, সেই কলেজের কোশ্চেনগুলো ঘাইটে আমি বই দাগাইছি যে এই কোশ্চেনগুলো সিকিউতে আসছে। আমি সুন্দর মতো পরবর্তীতে একটা পৃষ্ঠা নিছি। পৃষ্ঠা নিয়ে আমি দেখলাম, আরে সেই তো দেখলাম মাত্র হাতে গোনা 5টা টপিক থেকে সিকিউ আসছে। হাইড্রার এপিডার্মিসের কোষসমূহের গঠন, নেমাটোসিস্টের গঠন, সূত্র নিক্ষেপ কৌশল, চলন, হাইড্রার যে চলন, আর একটা হচ্ছে হাইড্রার মিথজীবিতা। এই 5টা জিনিস আমি একবারে বসাতে পড়লাম। এবং এইখানে মনে মনে রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে তুমি বললাম প্রথমবারই একদম সবকিছু বুঝা যাবা না, ঠিক আছে? সব একদম পারফেক্ট হবে না। আমার স্টিল মনে আছে, আমি এই 5টা টপিক একাধিকবার পড়ছি। আমার সবসময় একটা পড়ার সিস্টেম হচ্ছে, আমি একবার পড়ে মানে একদম প্রথমবারই খুব একদম হাফেজ হয়ে যাব, এরকম চিন্তা ভাবনা কখনোই পড়ি নাই। আমি একটা জিনিস বারবার বারবার পড়ার মাধ্যমে আত্মস্থ করতাম। তো আমি একদিনে একটানা বসে 5টা টপিক বারবার পড়ার মাধ্যমে আত্মস্থ করছি। এবং আমি যখন একটা টপিক পড়তাম, পড়ার পরে ধরো একটা টপিক, সেটা হচ্ছে নেমাটোসিস্টের গঠন, চিত্র সহ গঠন, আমি চিত্রটা নিজে হাতে আঁকছি। না দেখে, প্রথমে দেখে চিন্তা করছি যে এইভাবে এইভাবে আঁকবো, না দেখে প্রথমবার আঁকছি, ঠিক আছে হয়েছে কিনা, মাঝখানে বাঁচছি, এরপরে আবার না দেখে আঁকছি, দ্বিতীয়বার চেষ্টায় হয়ে গেছে। নেমাটোসিস্টের গঠন আমি পয়েন্ট আউট করছি, যে আচ্ছা ঠিক আছে, আমি নেমাটোসিস যখন আমার সিকিউতে আসবে তাহলে আমি কিভাবে কিভাবে পয়েন্ট আকারে লিখবো, মাথার মধ্যে একটা ছক করছি। না দেখে যতটুকু আমি পারি ততটুকু আমি বলছি। একদম হুবহু তোমার বইয়ের মতো হইতে হবে তা না, পয়েন্টগুলো ঠিক রেখে নিজের মতো করে বইয়ের কথাটাই যদি লিখে আসতে পারো, ফুল মার্কস পাওয়া যাবে। আমি তারপরে একটা জিনিস পড়তাম, শেষ যখন আমি রিভিশন দিতাম, রিভিশন মানে শেষ পড়াটা আমি যখন দিব, যে আমার পড়াটা কমপ্লিট হয়েছে কিনা, ধরো নেমাটোসিস্টের গঠন আমি পড়ছি, আমি হাত দিয়ে আটকায় রাখছি, না দেখে চোখ বন্ধ করে আমি চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, নিজে নিজেই বলার চেষ্টা করছি। তো আমার এই জিনিসটা সুন্দরভাবে এই অধ্যায়টা এভাবে কমপ্লিট হয়ে গেছে। তাহলে একদিন আমার সিকিউ শেষ। আর একদিন আমি নিছি, সেটা হচ্ছে এমসিকিউ অ্যানালাইসিসের মাধ্যমে। বায়োলজিটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি বায়োলজি আগে দেখাচ্ছি। আর বায়োলজি টপিকটাও, সাবজেক্ট চ্যাপ্টারগুলো অনেক বেশি বড়, প্রায় 24টা। তাহলে এই যে এমসিকিউ, এটা একটা খুব মারাত্মক প্যারা, কারণ এমসিকিউ তো প্রত্যেকটা অধ্যায় থেকে সাধারণত হয়, একটা করে হলেও হবে। তাহলে আমি সবসময় বলি, এমসিকিউ বোর্ডে এমসিকিউ হয় সবসময় ইম্পর্টেন্ট টপিকের
ইম্পর্টেন্ট টপিক থেকে। ইম্পর্টেন্ট টপিক কিভাবে বুঝবো আমি আসতেছি। মোটামুটি তোমার 50% বায়োলজি বেলায় 50% এমসিকিউ কভার হয়ে যাবে তুমি যদি সিকিউটা ভালো মতন পড়ো। যেরকম চলন থেকে প্রশ্ন আসে, মিথজীবিতা থেকে প্রশ্ন আসে, নেমোটোসিস্টের গঠন এন্ড এপিডার্মিসের কোষসমূহের কাছ থেকে প্রশ্ন আসে। 50% এমসিকিউ তোমার কভার হয়ে যাবে সিকিউ পড়ার মাধ্যমে। আমার সবচাইতে বেশি ভালো লাগতো বা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে দাগানো বইয়ের দাগানো লাইনগুলো পড়তে। কারণ কি? কারণ বিশেষ করে যাদের মেডিকেল টার্গেট আছে, আমার প্রত্যেকটা বই দাগানো ছিল আলহামদুলিল্লাহ, আমি নিজে দাগাইছি এবং আমার বাসায় যেহেতু ভাইয়া ছিলেন আগের থেকেই, মেডিকেলের একজন ভাইয়া ছিলেন, সেও দাগাই দিছে। তোমরা তো যাদের দাগানো আছে আলহামদুলিল্লাহ, বাট যাদের দাগানো নাই তারা কি করো, প্রথমেই একটা চ্যাপ্টার নিয়ে বইটা দাগায় ফেলো। কিভাবে দাগাবা? ডিসক্রিপশনের পুরা বোটানি জুলজি প্রত্যেকটা অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফ দেওয়া আছে, খুবই সুন্দর করে দাগানো আছে, ঠিক আছে? তুমি কি করো, প্রথমেই ওই অধ্যায়টা যেখানে যেখানে পিডিএফ দেখে দাগায় ফেলাও। তাহলে তুমি কি করলা, দাগানো বইয়ের পিডিএফ দেখে দাগানো লাইন, তাহলে তুমি যদি একটা স্টুডেন্ট যদি দাগানো লাইন পড়ে, একটা স্টুডেন্ট যদি দাগানো লাইন পড়ে যায়, সাথে টেস্ট পেপার থেকে বিগত বছরের বোর্ড আর কলেজের কোশ্চেন, সবচেয়ে ভালো হয় যদি আরেকটু পারো, সময় পাও, মেডিকেল ডেন্টাল ডিউ কোশ্চেনটা তুমি জাস্ট পড়ে যাও। এদের যাদের কোশ্চেন ব্যাংক আছে, যারা মেডিকেল ডেন্টালের কোশ্চেন ব্যাংক যাদের কাছে আছে, তারা মেডিকেল ডেন্টালের কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলো। আমার কাছে প্রত্যেকটা বই ছিল, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা অধ্যায়ের মেডিকেল ডেন্টাল ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন শুধু সলভই করি নাই, আমি অ্যানালাইসিসও করছি, সেটার কথা আরেকদিন আসবে। তাহলে কেউ যদি দাগানো লাইন সিকিউ পড়ার পরে দাগানো লাইনটা একবার জাস্ট কয়েকবার রিডিং দিয়ে যায়, ঠিক আছে, কয়েকবার রিডিং দিয়ে যায় এবং সাথে বিগত বছর বোর্ড কলেজ আর কোশ্চেনগুলো জাস্ট সলভ করে, ওই অধ্যায় থেকে তার সিকিউ ইনশাল্লাহ যদি 100টা কোশ্চেন আসে, ইনশাল্লাহ 100টা কোশ্চেন পাবে বোর্ডের বেলায়। তাহলে বায়োলজি যাদের সমস্যা আছে, যাদের দেখা গেছে এখনো স্টিল নাও একটা অধ্যায়, এটা এটা কোন কোন অধ্যায়ের জন্য কোন ক্ষেত্রে আমি আসলে অ্যাডভাইসটা দিচ্ছি, যে অধ্যায়গুলো তোমার একদমই পড়া হয় নাই বা একদমই ভঙ্গুর অবস্থা, সেই অধ্যায়ের জন্য। তাহলে আমাদের বায়োলজি এভাবে কমপ্লিট করলে আমি অ্যাসিওর করতে পারি যে তোমার ইনশাল্লাহ বায়োলজির যে উইক চ্যাপ্টারগুলো আছে সেটাই তোমার আর সমস্যা থাকবে না। পরবর্তীতে আসলে ফিজিক্স এবং কেমিস্ট্রি অনেকটা সেম কাইন্ডের বেলায় আমি দেখলাম যে কেমিস্ট্রি কিছু কিছু চ্যাপ্টার আমার শেষের দিকে সমস্যা ছিল। যেমন একটা চ্যাপ্টার ছিল হচ্ছে আমার পরিমাণগত রসায়নে স্যার যে কিভাবে কি মানে সমাধান করছে সমীকরণের সমতা বিধান, আমাদের জারণ বিজারণ সমতা বিধান সবচেয়ে হট টপিক পরিমাণগত রসায়ন, যেখান থেকে প্রশ্ন আসবেই। এটা যে স্যার কেমনে কি করাইছে আমি জানি না। পরবর্তীতে আমি পরিমাণগত রসায়নে বসলাম, দেখলাম যে না, এখানে কিছু জিনিস আছে মুখস্থ করতে হবে, যা মুখস্থ করা ছাড়া সম্ভবই না। তো ওই যে ছকটা কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে কত থেকে কত হবে, এটা তো তোমার মুখস্থ রাখতে হবে। তো এরকম ভাবে আমি দেখলাম যে আমার যখন এই চ্যাপ্টারটা সমস্যা ছিল, আমি দেখলাম যে আমার পরিমাণগত রসায়নের একটা জায়গায় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে জারণ বিজারণ সমতাকরণ। তাহলে আমি প্রথমেই বললাম টাইপ অ্যানালাইসিস করছি যে আমার ফিজিক্স কেমিস্ট্রি একটা অধ্যায়, সেই অধ্যায় থেকে কোন টাইপের ম্যাথ বা কোন টাইপের টপিকে আমার সমস্যা হচ্ছে। যেরকম সেটুসে অনেকের ধরো সেটুসে চলতরিতে সমস্যা আছে, কারণ সাধারণত থাকে না, তারপরে বললাম চলতরিত থেকে সাধারণত দুই টাইপের ম্যাথ বোর্ডে দেয়, একটা হচ্ছে সার্কিট সলভ, কি সার্কিট সলভ, আর একটা কি দিবে, আর একটা দিবে হচ্ছে তোমার শান্ট, শান্ট দিয়ে দিবে, ঠিক আছে, বাস। তাহলে এখন যার যেই টাইপের সমস্যা, কেউ শান্টের অঙ্ক পারতেছো না সেটুসে, কেউ সার্কিট সলভ করতে পারতেছো না, সার্কিটের মধ্যে কুইসের সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করো। সেই আইডেন্টিফাই করার পরে তুমি সেই সূত্র, অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি বেলাতে অবশ্যই সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, সূত্রগুলা আবার আমি আবারও বলতেছি, এই ক্ষেত্রে আমি এই অ্যাডভাইসটা দিতেছি সেই সকল চ্যাপ্টারের জন্য যে সকল চ্যাপ্টার তুমি একদমই ভঙ্গুর বা একদমই উইক বা একদমই পড়ো নাই। তাহলে ওই সূত্রটা এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে সুন্দর করে পরিচয় সহ মুখস্থ তো করতেই হবে, সেটার অ্যাপ্লিকেশন জানতে হবে, কখন তুমি কোন সূত্র ফেলাবা। এরপরে তুমি ওই টাইপের ম্যাথ বাইছে বাইছে সলভ করার চেষ্টা করো, ফিজিক্সের বেলায়ও কেমিস্ট্রি বেলায়ও। হাজারি স্যারের বই অনুশীলনী আছে, ফিজিক্সের অনুশীলনীতে যথেষ্ট ম্যাথ আছে, অনুশীলনী বলো, উদাহরণ বলো। তো এইটা তুমি যদি করতে পারো ইনশাল্লাহ ওই অধ্যায়ের সিকিউ তোমার 50% কমপ্লিট হবে। কিন্তু 50%, বাকি 50% কি করতে হবে? বাকি 50%-এর জন্য অবশ্যই তোমার টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপারের সব না, আমি আবারও বলতেছি, স্টুডেন্ট ভাবে যে টেস্ট পেপার বোধহয় সবই সলভ করতে হয়, না, কখনোই টেস্ট পেপার সব সলভ করার প্রয়োজন নাই। টেস্ট পেপারের জন্য বোর্ড
বোর্ডের কোশ্চেন বাইসে বাইসে বেছে বেছে তোমাকে সলভ করতে হবে। একই টাইপের প্রশ্ন অনেকবার পাবা, এবং কলেজের কোশ্চেন তুমি সলভ করলেই ইনশাল্লাহ বাকি 50% কমপ্লিট হয়ে যাবে। এমসিকিউ এর জন্য কি করি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যে সিকিউ পারে তার সাধারণত এমসিকিউ গুলা অ্যারাউন্ড 80% আর 70% কমপ্লিট হয়ে যায়। বাকি 30%-এর জন্য পুরা বই, আমি বলি পুরা বই মানে কি, আসলে যেই চ্যাপ্টারটা তোমার সমস্যা সেই চ্যাপ্টারটা একবার হলেও তোমার রিডিং দেওয়া প্রয়োজন। কারণ কি, যখন তুমি একটা এমসিকিউ সলভে আসতেছো, পরবর্তীতে টেস্ট পেপার সলভে তুমি বুঝতেছো যে এই এমসিকিউটা ওইখান থেকে করা হয়েছে, তুমি বই যদি রিডিং না পড়ো তোমার মাথার মধ্যে বললাম সেই ছকটা আসবে না, সেই স্ক্যানিংটা আসবে না যে এই এমসিকিউটা বইয়ের কোন জায়গা থেকে হয়েছে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে যখন তুমি টেস্ট পেপার সলভে যাবা, এমসিকিউ সলভ করবা, যখন একটা এমসিকিউ তুমি পারলা না বা পারতেছো, তখন তোমার মাথার মধ্যে ক্লিক করবে যে এই এমসিকিউটা বইয়ের ওই জায়গায় ছিল, তাহলে বইয়ের ওই টপিকটা বা ওই লাইনটা বা ওই পৃষ্ঠাটা বা ওই এরিয়াটা ইম্পর্টেন্ট, তখন তুমি বললাম আবার ওই বইটা পড়তেছো। এইভাবে করেই বললাম আসলে আমরা বই থেকে, মেইন বই থেকে এমসিকিউ গুলা বের করি। এখন যদি কেউ আমাকে বলে সে টু সে, কেমিস্ট্রি ভাই আপনি কোনো টেস্ট পেপার কিছু সলভ করবেন না, জাস্ট মেইন বই আপনাকে দিব, ঠিক আছে, কোনো কোশ্চেন দিব না, আপনাকে পরবর্তীতে 1 ঘন্টা পড়ার পরে আপনাকে 25 মার্কের একটা পরীক্ষা নিব, আমি রেডি। কারণ কি, মেইন বইয়ের কোথা থেকে কি প্রশ্ন হবে এটা আমি জানি। কিভাবে জানি? এই যে এইভাবে মেইন বইটা আমার মাথায় স্ক্যান করা, এরপর আমি প্রচুর পরিমাণে স্টুডেন্ট অবস্থায় প্রশ্ন সলভ করছি, দ্যাটস আমি জানি প্রশ্নগুলো কোথা থেকে হচ্ছে। তো কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে এমসিকিউ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সেটা হচ্ছে তুমি যদি সিকিউ কভার করো ইনশাল্লাহ 70% কমপ্লিট, বাকি 30%-এর জন্য একটু রিডিং দাও, পুরো বইটা চ্যাপ্টারটা একটু রিডিং দাও, টেস্ট পেপারটা সলভ করো এবং দেখো ওই টেস্ট পেপারে এমসিকিউ গুলো কোন টপিক থেকে হচ্ছে, সেই টপিকটার উপর জোর দাও। এখন আসো আমাদের এই অধ্যায়ের সবচাইতে এই অধ্যায়ের সবচেয়ে, এই ভিডিওর সবচাইতে মোস্ট ক্রুশিয়াল পার্ট, সেটা হচ্ছে ম্যাথ। যখন টেস্ট পেপার হইলো আমি দেখলাম আমার ব্যক্তিগতভাবে সম্ভাবনায় প্রচুর প্রবলেম হচ্ছে, আমি কিচ্ছু বুঝি নাই, স্যার কমপ্লিট করাই দিয়ে গেছে বাট আমার হয় নাই। তারপরে বিন্যাস সমাবেশ, বিন্যাস ও সমাবেশ সমাবেশ স্যার করাই দিয়ে গেছে কিন্তু আমি বুঝি নাই, এটা খুব প্রবলেম। তখন আমি একটা বোল্ড সিদ্ধান্ত নিলাম, যেই সিদ্ধান্তটা আমি তোমাদেরকে সাজেস্ট করি, যে ম্যাথে বিশেষ করে যাদের ম্যাথ মেইন সাবজেক্ট, আমার বললাম ম্যাথ মেইন সাবজেক্ট ছিল না, তারপর আমার ম্যাথের মার্ক অ্যারাউন্ড তোমার টেস্টে 90 না 85+ অর সামথিং এরকম ছিল, মানে ভালো একটা মার্ক ছিল। তো এটা টেস্ট 85+ মার্ক সরকারি কলেজে অনেক বিষয়, বুঝছো, অনেক বিষয়, অনেক বড় বিষয়। তো কাহিনী হইতেছে, আমি সাজেস্ট করব যেই অধ্যায়গুলায় ম্যাথে তোমার উইকনেস আছে বা তুমি দুর্বল বা তুমি একেবারেই পড়ো নাই, সেই অধ্যায়ের 0 to Pro অর্থাৎ একদম বেসিক থেকে অধ্যায়টা ভালো করে পড়ো। প্রথমে সেই অধ্যায়ের সূত্রগুলা পড়ো, সেই অধ্যায় প্র্যাকটিস করো বই থেকে, তারপরে তুমি টেস্ট পেপারে সলভে যাও। কোনো শর্টকাট ফর্মুলা আমি ফেলাইছিলাম না আমার লাইফে, তাহলে আমি তোমাকে সাজেস্ট করতে পারি না। আমি এই জন্য যত টাইমই লাগুক, আমি খুব একটা বোল্ড ডিসিশন নিয়েছিলাম যে আমার যত টাইম লাগুক আমি এই সম্ভাবনা এবং বিন্যাসের একদম নারী নক্ষত্র বের করে ছাড়বো, এবং ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমি সম্ভাবনা এবং বিন্যাস সমাবেশ দুইটা চ্যাপ্টারে একদম প্রো হয়ে গেছিলাম। ইভেন আমার বাসার স্যারও আটকায় গেছিল আমার কাছে, কথাটা যদিও খারাপ দেখা যায়, বাট এই দুইটা চ্যাপ্টার তো খুব মার্কাবালা চ্যাপ্টার, ঠিক আছে, এটা মাথায় থাকে না, কিন্তু আমার এরকম একটা অভ্যাস হয়ে গেছিল, আমি যেটা দেখার সাথে সাথেই পারবো। এই যে দেখার সাথে সাথে পারার মতো করে পড়ার মেন্টালিটি যদি কারোর মধ্যে থাকে, ইনশাল্লাহ ও প্রো হবেই। আমার স্টিল না মনে আছে, আমি এনসিআর আর এনপিআর অর্থাৎ বিন্যাস সমাবেশের অনেক ইন্ডিয়ান ভিডিও দেখছি, কারণ ওই সময় আমাদের সেরকম কোনো টেকনিক দিয়ে তোমাকে এমসিকিউ করাবে, টেকনিক দিয়ে তোমাকে সিকিউ গুলো সলভ করাবে, দেখার সাথে সাথে উত্তর বলতে পারবা, এরকম ভিডিও অনলাইনে ছিল না, কারণ সেটা করোনার আগে। তো আমার স্টিল মনে আছে ইন্ডিয়ান অনেক চ্যানেল আমি ঘাইটে ঘাইটে এই বিন্যাস সমাবেশটা কমপ্লিট করছিলাম। আর যদি শাক দিয়ে মাছ ঢাকতে চাও, যে একটা অধ্যায় তোমার আর ভালোই লাগতেছে না, তুমি পড়বাই না, এরকম একটা অধ্যায় হতে পারে, বাট সেটা তো একবারে খালি রাখা যাবে না। তখন তুমি কি করো, তখন তুমি জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথ আইডেন্টিফাই করে ওইটা বারবার সলভ করো। এটা হইতেছে একদম বাজে সাজেশন, ঠিক আছে, বাট সবচাইতে সমস্যা যেটা তোমাকে করবে সেটা হচ্ছে, ভাইয়া ম্যাথের এমসিকিউ পারি না, ম্যাথের এমসিকিউ কেন পারো না? কারণ সারা জীবন ম্যাথের খালি ক্লাস করছো, ঘন্টার পর ঘন্টা, তুমি নিজে প্র্যাকটিস করো নাই। আমি টেস্টের পরে প্রতিদিন ম্যাথের এমসিকিউ সলভ করছি, যেই অধ্যায় পড়ছি সে অধ্যায়ের বোর্ডের কোশ্চেন, কলেজ কোশ্চেন আমি নিজে হাতে ধরে ধরে সলভ করছি। খেয়াল করো, সলভ করছি, সলভ যদি না পারি দরকার হলে তুমি দেখো
আগে দেখো, দেখার পরে তারপরে নিজে সলভ করো, তাতেও কোনো সমস্যা নাই, বাট নিজে সলভ করতে হবে, বেশি বেশি নিজে সলভ করতে হবে, এর আর কোনো সমাধান নাই। তাহলে আমি এতক্ষণ ধরে যে একটু বক বক করলাম, একটু যদি আমলে নিতে পারো, ইনশাআল্লাহ তোমার অনেক উপকার হবে। বেস্ট অফ লাক।